যে বাজেটটি পাশ হয়েছে গতকালকে অর্থ বিল, আজকে বাজেট পাশ হচ্ছে, এর মধ্য দিয়ে অর্থমন্ত্রী আসলে আরও একবার তিনি সংসদে যে কোটিপতি ব্যবসায়ী এবং যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরকে তিনি ফেভার করলেন। জনগণের খুব একটা যে কিছু উপকার আছে পাশ হওয়া এই বাজেটে বা পাশ হতে যাওয়া এই বাজেটে তা কিন্তু বলার নয়। কর চাপানোর উদ্যোগ নিয়েও শেষ পর্যন্ত আইন প্রণেতাদের চাপেই তিনি ব্যাকফুটে এলেন, অর্থাৎ সেই গাড়ির উপরে আমদানিতে এতদিন পর্যন্ত যে কোনো শুল্ক বহাল ছিল না, অর্থাৎ বিনা শুল্কে গাড়ি আনতে পারত, সেটি 25% শুল্ক আরোপ করেছিল। এর সাথে অন্যান্য কর ভ্যাট মিলিয়ে টিলিয়ে 40% যে শুল্ক আরোপ করেছিল এমপিদের গাড়ি আমদানিতে, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। প্রথমে আসি কি করেছেন তিনি। এই যে গাড়ি আমদানির 1 কোটি টাকার একটা গাড়ি যদি আপনি আমদানি করতে চান বিদেশ থেকে, তাহলে আপনাকে 6 কোটি টাকা পর্যন্ত শুল্ক বা ভ্যাট বা ট্যাক্স আপনাকে গুনতে হবে। কিন্তু এই গাড়িটা যদি কোনো সংসদ সদস্য আনেন বা কোনো মন্ত্রী আনেন, তাকে কিন্তু 1 টাকাও কর দিতে হবে না। এই নিয়মটা কে করেছিল তা কি জানেন? এই নিয়মটা করেছিল এরশাদ। 1988 সালে তিনি যেহেতু সামরিক শাসন থেকে ক্ষমতা দখল করেছিলেন এরশাদ, তার স্বৈরাচারী এই মনোভাবের কারণে মানুষকে তিনি বা সংসদ সদস্যদেরকে কিন্তু সুবিধা দেওয়ার জন্যই তিনি এই আইনটি করেছিলেন যে সংসদ সদস্যরা কোনো গাড়ি আনলে সেখানে কোনো শুল্ক দিতে হবে না, কর দিতে হবে না, একেবারে ফ্রি। যে নীতি প্রণেতারা সংসদে আইন প্রণয়ন করবেন তাদের যদি নিজেদের গাড়ি আনার ক্ষেত্রে এই বিশেষ সুবিধা বহাল থাকে, তাহলে ন্যায় বিচারটা কিভাবে সম্ভব হবে? এই জায়গা থেকে এবার অর্থমন্ত্রী 25% শুল্ক এবং সব মিলায় 40% যেটি কর আরোপ করেছিল সেটি প্রত্যাহার করা হলো। যদিও এই সিদ্ধান্ত যদি বহালও রাখতেন অর্থমন্ত্রী, তবে এটা কিন্তু এই অর্থ বছর থেকে যেটি আসছে সেখানে কার্যকর হতো না। তার কারণ হচ্ছে এরশাদ সরকার যে বিশেষ একটি অ্যাক্টের মাধ্যমে এই সুবিধাটা দিয়ে আসছে, গেল 36 বছরে কোনো সরকারই সেই অ্যাক্ট বা সেই যে এরশাদের করা নিয়মটি বদল করে যায়নি। অর্থাৎ এরশাদ পরবর্তী সমস্ত সরকারই কিন্তু এই সুবিধাটি বহাল রেখেছে। ফলে এবার যদি অর্থমন্ত্রী বাজেটে সেই সিদ্ধান্তটি পাশও করতেন তাহলেও সেটা আদায় হতো না, কারণ যতক্ষণ পর্যন্ত ওই আইনটি পরিবর্তন করা না হচ্ছে, আইনটা পরিবর্তন করেই কিন্তু এটা করতে হবে। বাজেট পাশে কাদের সুবিধা দিলেন অর্থমন্ত্রী? এক বাক্যে বলা যায়, এবারের যে বাজেটটি অর্থাৎ আগামী 24-25 অর্থ বছরে 1 জুলাই থেকে যে কার্যকর হবে, সেই বাজেটে যে সমস্ত ছাড় দেওয়া হয়েছে তার সবগুলোরই সুবিধা পাবে বড় ব্যবসায়ীরা, ধনিক শ্রেণী এবং উচ্চবিত্ত মানুষ, অর্থাৎ যাদের আয় বেশি তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধাই বহাল রেখেছেন অর্থমন্ত্রী। একই সাথে সুযোগ সুবিধা বহাল রেখেছেন আমাদের নীতি এবং সংসদের যে আইন প্রণেতা, যাদেরকে আমরা মন্ত্রী বা এমপি হিসাবে অভিহিত করি, তাদের জন্য অর্থমন্ত্রী এবার কিছুটা। এবার আসি ধনীদের ক্ষেত্রে, ব্যবসায়ী, এমপি, মন্ত্রী এদের কথা তো বললাম। এবার সাধারণ মানুষ তারা বাজেটে খুব একটা কিছু পায়নি, যা পেয়েছেন উচ্চবিত্তরা। ধরেন যাদের এবার সর্বোচ্চ আয় অর্থাৎ বছরে 38,50,000 টাকার বেশি যাদের আয় ছিল, তাদের উপরে অর্থমন্ত্রী সর্বোচ্চ এতদিন 25% শুল্ক ছিল, এই আয়কর ছিল, সেটাকে 30% করেছিল, 5% বাড়িয়েছিল। আমরা রাজস্বের জন্য আমাদের এই ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল সহ এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে আমাদের কর জিডিপি রেশিও অর্থাৎ আমাদের জিডিপির অর্থনীতির আকার যত বড়, সেই তুলনায় আমাদের রাজস্ব আয়ে আমরা অনেক পিছিয়ে, নেপালের চাইতেও পিছিয়ে। এটি বাড়ানোর কথা আমরা সবাই বলছি, কিন্তু যেইমাত্র রাজস্ব আদায় বাড়ানোর জন্য ধনীদের উপরে 5% কর আরোপ করা হলো, তখন কিন্তু আবার ওই সংসদ সদস্যরা এবং কিছু উচ্চবিত্তদের চাপে আবার সেটা বাতিল করা হলো। বাতিল করা হলো মানে হচ্ছে আগামী বছর থেকে তাদেরকে দিতে হবে না, এর পরের অর্থ বছর থেকে তারা এই আয়কর রিটার্নের দাখিল যখন করবেন, তখন সর্বোচ্চ যে আয় করেন ধনীরা তাদেরকে 30% কর দিতে হবে। 25% এবছরে যে নভেম্বরে তারা আয়কর রিটার্ন দাখিল করবেন, সেটাতে তারা 25%ই বহাল রাখবেন। অন্যদিকে জীবনযাত্রার যে ব্যয় বেড়েছে, মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে, সেই তুলনায় সাধারণ মানুষ, যারা সাধারণ আয় করা খেটে খাওয়া মানুষের উপরের স্তরে যারা করের আওতায় আছে বা সরকারি বেসরকারি ফিক্সড ইনকামের যে মানুষ, তাদের উপরে কিন্তু অর্থমন্ত্রী কোনো ব্লেসিংস বা কোনো আশীর্বাদ এই বাজেটে দেননি। যেমন একটা বড় বিষয় ছিল, বেসিক বেতন যদি বছরে মূল বেতন যেটাকে আমরা বলি 3.5 লাখ টাকার বেশি হয়, তাহলে কিন্তু আপনাকে কর দিতে হবে। এই আলোচনাটাই এবার এই গেল 1 মাস ধরে অর্থনীতিবিদ সহ বিভিন্ন পেশাজীবীরা কিন্তু বারবার বলেছে যে আমাদের যে চড়া মূল্যস্ফীতি, তাদের জীবনযাত্রা যে ব্যয় বেড়েছে, সাধারণ মানুষ যারা করযোগ্য আয় আছে তাদেরকে একটুখানি রিলিফ দেওয়ার জন্য এটা 4 লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমা করার প্রস্তাব করেছিলেন, কিন্তু সেটা তিনি কর্ণপাত করেননি। এরপরে যে সুবিধাটি দিয়ে রেখেছেন সেটি হচ্ছে
যে সমস্ত ধনীরা বা উচ্চবিত্তরা বা বড় বড় ঋণ খেলাপি কিংবা ব্যাংক খেলাপি যাই বলি না কেন, তাদের যে অপ্রদর্শিত আয় আছে, বাংলায় যেটাকে আমরা সহজ ভাষায় বলি কালো টাকা, ঘুষ কিংবা বিভিন্ন ধরনের তদবির বাণিজ্য করে যে আয় করেন, কিংবা কোনো ফাইল আটকিয়ে যে আয় করেন, কিংবা আমরা সাম্প্রতিক সময়ে এনবিআরের দুজন কর্মকর্তাকে দেখেছি, মতিউর সহ ফয়সাল সহ অনেকে তাদের শত শত কোটি টাকা কামাই করেছেন অবৈধভাবে, কিংবা ক্ষমতা ব্যবহার করে কামাই করছেন, অথবা আপনি একটা জমি বিক্রি করেছেন, সেখান থেকে বাড়তি যে টাকাটা সেটা আপনার যেহেতু দেখানো হয়নি জমি রেজিস্ট্রেশন খরচে, তার মাধ্যমে আয় করেছেন। যেভাবেই হোক না কেন বৈধভাবে উপার্জিত আয় নয়, সেই আয় হচ্ছে কালো টাকা। সেটিকে তিনি 15% কর দিলেই কিন্তু সাদা করার সুযোগ পাবেন। খেয়াল করেন, সর্বোচ্চ আয় করতে হলে তাদেরকে 30% আয়করের কথা বলা হচ্ছিল, সেটা 25% করা হচ্ছে। নিম্ন স্তরেও কিন্তু এইভাবে আস্তে 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 উপরে উঠেছে করের হার। আর কালো টাকা সাদা করবেন, অর্থাৎ বৈধভাবে আয় করলে করের দিতে হবে বেশি, আর অবৈধভাবে আয় করলে মাত্র 15% দিলেই আপনি বৈধ করতে পারবেন। সেটি অর্থমন্ত্রী এই বাজেটে বহাল রেখেছেন। যুক্তি হিসাবে তিনি বলছেন যে অনেকেই বিভিন্নভাবে আয় উপার্জন করেন, দেখাতে পারেন না, সেই কারণে তাদেরকে এই সুবিধাটি আমরা দিচ্ছি। যদিও কালো টাকা সুবিধা করার এই সুবিধা দিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত খুব বেশি টাকা কিন্তু কেউ সাদা করেননি। আরেকটি বিষয় যেটি বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে এই যে ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির চাঙ্গা করার জন্য তাদের একটি কর ছাড় সুবিধা থাকে, সেটি হচ্ছে কর অবকাশ সুবিধা। যদি আপনি হাইটেক পার্ক কিংবা আপনি কোনো ইপিজেডে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করেন, তাহলে আপনার মূলধনী যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো আনার জন্য কোনো ট্যাক্স দিতে হয় না। কারখানা বানানোর যে মেশিনপত্র, সেটাই হচ্ছে মূলধনী যন্ত্রপাতি, সেটি আমদানির জন্য কোনো শুল্ক ছিল না। এইটা এবার অর্থমন্ত্রী 1% শুল্ক আরোপ করেছিল, কিন্তু এই 1% শুল্ক আরোপ করাতেই আমাদের ব্যবসায়ী সমাজ এমনভাবে আলোচনাটা শুরু করেছেন যে সেই চাপে অর্থমন্ত্রী কিন্তু সেটাও তুলে দিয়েছেন। এমনকি তাদের যে বড়লোকদের যে গাড়ি আর থাকবে কোম্পানি, সেই একাধিক গাড়ির সারচার্জের যে বিষয়টি, সেটিও কিন্তু বাতিল করে দিয়েছে। অর্থাৎ দিন শেষে যদি বলা যায়, অর্থমন্ত্রীর এবারের বাজেট যেটি অর্থ বিল পাশ হয়েছে গতকালকে, আজকে বাজেট পাশ হচ্ছে, সেখানে আসে ধনিক শ্রেণীর সুবিধাটাই সবচেয়ে বেশি পেয়েছে। তার কারণ অবশ্যই একটাই, সংসদে যারা মন্ত্রী এমপি হয়েছেন তারা বেশিরভাগই কোটিপতি। সুতরাং কোটিপতিদের এই প্রস্তাব অর্থমন্ত্রী না শুনে খুব একটা কিছু পারবেন না। তবুও মন্দের ভালো, আগামী অর্থবছর থেকে না হলেও পরের অর্থবছর থেকে উচ্চবিত্তদের আয়ে 30% যে আয়কর রাখার বিধান তিনি রাখতে পেরেছেন, এই জন্যই অর্থমন্ত্রীকে শুভকামনা জানাই, অভিনন্দন জানাই।